আসসালামু আলাইকুম। আজকের এই রাত্রিকালীন ক্লাসে আমরা বিগত সালে যে সকল প্রশ্ন বিভিন্ন পরীক্ষা এসেছিল সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। তো একটা বিষয় আমি বলে নিচ্ছি, আমাদের এই প্রশ্নগুলো যে আছে, প্রশ্নগুলো শুধু বুঝলেই হবে না, প্রশ্নগুলো লেখার কিছুটা ধরন আছে। তো লেখার ধরন যদি পরিবর্তন না হয়, সে কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারবে না এবং বুঝতে হবে। তো কিছু কিছু ক্ষেত্র আছে, আগে বুঝতে হবে যে প্রশ্নের শুরু এবং শেষ এর মাঝে কোন বিষয়টাকে ইঙ্গিত করতেছে। একজন সরকারি কর্মচারী তার ব্যক্তিগত প্রয়োজনে পুলিশ লাইনের বাইরে একটা মুদির দোকান খুলেছেন। একজন সরকারি কর্মচারী তার ব্যক্তিগত সমস্যা সমাধান কল্পে পুলিশ লাইনের বাইরে একটা মুদির দোকান খুলেছেন। তো এই প্রশ্নটা যে আসলো, এটা কত ধারার প্রশ্ন? 163 দ্বারা বলতো স্যার। হাফিজ বলতে পারবা? হাফিজ, নাজমুল বলতে পারবা এটা কত ধারার প্রশ্ন? আর পারবো স্যার। কত বিনয় করে ধারা? 168 দ্বারা বলি স্যার। আচ্ছা, কেন আমি প্রশ্নটা বললাম? এখানে পুলিশ লাইনের বাইরে সে দোকান খুলেছে, তাই বলে প্রশ্নে কিন্তু বলা নাই একজন পুলিশ কর্মচারী। বিষয়টা ক্লিয়ার? তফাৎ কিন্তু এখানেই। যদি এই প্রশ্নে উল্লেখ করা থাকতো যে একজন পুলিশ সদস্য ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য পুলিশ লাইনের বাইরে একটা মুদির দোকান খুললেন, অর্থাৎ একজন পুলিশ সদস্য, আর এখানে বলা আছে একজন সরকারি কর্মচারী ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য পুলিশ লাইনের বাইরে একটা মুদির দোকান খুললেন, তাহলে এখন আমাকে বুঝতে হবে যে এই প্রশ্নের উত্তরটা আসলে পুলিশ আইনের নয়। কি তোমরা কি বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, যেহেতু এটা পুলিশ আইনের নয়, তাহলে আমরা কি মনে করব? এটা পেনাল কোডের 168 ধারার প্রশ্ন। কি আমির হোসেন? জি স্যার, কারেক্ট স্যার। কিন্তু যদি আমরা লিখি যে একজন সরকারি কর্মচারী ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য পুলিশ লাইনের বাইরে একটা মুদির দোকান খুললেন, আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ সদস্যরা পুলিশ আইনের 10 ধারার দিকে ছুটবে, তাই না? জি স্যার। জি স্যার, ওই যে পুরো ফলো করতে না আর কি স্যার। আচ্ছা, এই জন্য আমি কি জন্য বললাম, আমি কিন্তু এগুলো খুঁজে খুঁজে বের করছি যে তাতে এই জাতীয় প্রশ্ন যদি যারই পরীক্ষা আসুক, তোমার যেন ভুল না হয়। আবার তুমি পুলিশ আইনের 10 ধারা, আবার প্যানেল কোডের 168 যেন তোমার জড়িয়ে না আসে। কারণ প্রশ্নে বলা আছে সরকারি কর্মচারী, তাহলে আমরা কি লিখবো? এখন যদি লিখি সরকারি কর্মচারী প্যানেল কোডের 168 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে, এটাও কিন্তু উত্তর সঠিক। আর আমি লিখলাম যে পেনাল কোডের 168 ধারায় উল্লেখ করা আছে কোন সরকারি কর্মচারী নিজ কর্ম ব্যতীত অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করতে পারবেন না। আলোচ্য প্রশ্নে ক নামক সরকারি কর্মচারী নিজের চাহিদা মেটানোর জন্য পুলিশ লাইনের বাইরে মুদির দোকান খোলায় সে পেনাল কোডের 168 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে। তাহলে এটাতে আমাকে নাম্বার বেশি দেবে না যে ক নামক পুলিশ কর্মচারী সরকারি কর্মচারী পেনাল কোডের 168 ধারা অনুযায়ী অপরাধ করেছে, কোনটাতে নাম্বার আমাকে বেশি দেবে? স্যার, শুধু 168 দ্বারা যে ইয়েটা আছে ওইটাই। আরে দূর, তুমি বোঝো নাই মিয়া, ঘোড়ার ডিম, শুধু 68 ধারা। আপনি যেভাবে বলছেন স্যার এইভাবে নাম্বারটা বেশি আসবে স্যার। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি কোনটা, একটা প্রশ্ন লিখতে গেলে তোমাকে প্রথম কি লিখতে হবে? আমি তো 68-র কথাই বলছি। তোমাকে লিখতে হবে যে পেনাল কোডের 168 ধারায় উল্লেখ করা আছে কোন সরকারি কর্মচারী নিজ কর্ম ব্যতীত অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করতে পারবেন না। যদি কোনো সরকারি কর্মচারী নিজ কর্ম ব্যতীত অন্য কোনো কর্মে কর্মে নিজেকে নিয়োজিত করেন, তাহলে তিনি পেনাল কোডের 168 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে ক নামক সরকারি কর্মচারী নিজ কর্ম ব্যতীত অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করায় বা পুলিশ আইনের বাইরে একটা মুদির দোকান খোলায় পেনাল কোডের 168 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে, তাহলে অবশ্যই আমাকে এখানে নাম্বারটা বেশি দেবে। জি স্যার। আর তুমি এখানে যদি তো মনে করো শর্টে মাইরে দাও, তুমি যদি মনে করো শর্টে মাইরে দাও যে পেনাল কোডের 168 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছে, তোমাকে এখানে নাম্বারটা দিবে না এখানে।
কম দিবে। তোমার উত্তর সঠিক, কিন্তু নাম্বারের ক্ষেত্রে তুমি কম পাবা। কাছে কাছে তোমাকে প্রশ্নের উত্তর লিখতে গেলে ঠিক এভাবে একটা উপস্থাপনাটা অনেক কিছু। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এটাকে উপস্থাপনা। স্যার আগে এই যে এখন যেভাবে বলতেছি স্যার, আগে আমরা মানে গাইডে যেটা দেখছি এখানে পুলিশ আইনের 10 দ্বারা, পিআরবি 110, না না তারপরে যে না, ভুল, এসব তো কি আছে, দরকার নেই। তার পেনাল সরকারি কোডের কর্মচারীর এখানে, 168। অথচ সরকারি স্যার এখন তো কর্মচারীর ক্ষেত্রে, একটা সেকেন্ড, কি 10 ধারা দিলে 12 ধারা দিলে দরকার নেই। আর এই প্রশ্নটা যদি আসে যে ক নামক পুলিশ সদস্য নিজের চাহিদা মেটানোর জন্য পুলিশ লাইনের বাইরে একটা মুদির দোকান খুললেন, তাহলে আমরা কি লিখবো? যে পুলিশ আইনের 10 ধারায় উল্লেখ করা আছে কোন পুলিশ সদস্য ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত নিজ কর্ম ছাড়া অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করতে পারবেন না। যদি কোনো পুলিশ সদস্য ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত নিজ কর্ম ছাড়া অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করেন, তাহলে সেই পুলিশ সদস্য পুলিশ আইনের 10 ধারার বিধান লঙ্ঘন করবেন। এখানে কিন্তু আমরা শাস্তি চাই নাই। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আলোচ্য প্রশ্নে ক নামক পুলিশ সদস্য নিজের চাহিদা মেটানোর জন্য পুলিশ আইনের বাইরে একটা মুদির দোকান খোলায় সে পুলিশ আইনের 10 ধারার বিধান লঙ্ঘন করেছেন। আমরা কিন্তু বলি নাই তার অপরাধ, তার শাস্তি কি হবে। বিষয়টা ক্লিয়ার? আর এখন আমরা করব কি, এখানে এর সাথে 7 দেব, 29 দেব, 14 গোষ্ঠী ধরাই দিয়ে দেব। আবার পিআরবি 110ও দিচ্ছি। এখন প্রশ্ন হলো পিআরবি 110, পিআরবি 110-এ বলা আছে যে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত কোনো পুলিশ সদস্য নিলামে অংশগ্রহণ করতে পারবে না। তো আমার এখানে কিন্তু নিলামের কথা আসে নাই। তার মানে কি, ওই লোকটা প্রশ্ন কোনোদিনও উত্তর জানে না। আর এগুলোকে যদি আমি একেবারে কোরআন, পুরাণ, বেদ কিংবা গীতা কিংবা বাইবেল নিয়ে কসম করি, কসম করাই, এরা কোনোদিনও ওইটার থেকে বাইরে আসবে না। কারণ ওরা যার কাছে শিখছে তারটাই মূল্য বেশি, তাকে তারা ওইভাবেই তারা তার কাছে শিখছে যে এখানে পুলিশ আইনের 10 ধারা আসবে, পিআরবি 110 আসবে, পেনাল কোডের 168 আসবে। কথাটা ক্লিয়ার? জি স্যার। সে নিজে পড়েও এই উত্তরটা ভুল করবে, কারণ এটা তার মনের মধ্যে গেঁথে গেছে। এটা সে আর ওখান থেকে বাইরে আসবে না, কারণ সে জানেই না। এই জন্য মুখস্থ বিদ্যাগুলো মানুষের জন্য ক্ষতিকর, পড়ে বুঝতে হবে। আচ্ছা, তাহলে 168 এবং পুলিশ আইনের 10 দুটো আলাদা প্রশ্ন, ভালো কথা। ক নামক ব্যক্তি ডাকাতির মালামাল বিক্রয় করার লক্ষ্যে ক্ষয়ের নিকট হতে ডাকাতির মালামাল ক্রয় করলেন, ক্ষয়ের অপরাধ কি? ক নামক ব্যক্তি ডাকাতির মালামাল বিক্রয় করার লক্ষ্যে ক্ষয়ের নিকট থেকে ক্রয় করলেন, ক্রয়ের অপরাধ কি? অর্থাৎ যদি কোনো ব্যক্তি ডাকাতির মালামাল বিক্রয় করিবার লক্ষ্যে কারো কাছ থেকে ক্রয় করেন, তাহলে এটি কত ধারায় অপরাধ? স্যার প্যানেল কোড হলে 412 ধারা আছে। 412। 112-তে কি বলা আছে? ডাকাতির মালামাল কি ক্রয় বিক্রয় করা না দখলে রাখা? ভালো করে বোঝো। একজন ব্যক্তি ডাকাতির মালামাল ক্রয় করেছেন, তুমি 412 বলো কিভাবে? 413 স্যার। 113 স্যার। ফেলের নমুনা তো এখানেই, এখানে তো ফেলের নমুনা। আমরা প্রশ্নে বললাম যে একজন ব্যক্তি তিনি ডাকাতির মালামাল ক্রয় করেছেন। তো ডাকাতির মালামাল কেউ যদি কেনা বেচা করে, এটা কি 412 না 413 413 কোনটা? স্যার। 413 হবে স্যার। 13 স্যার। তা তোমরা যতক্ষণ 12 বললা, লিখে দিয়ে ধারা দিছিল সবাই। 411 হলো চোরাই মাল যাহার নিকট পাওয়া যাইবে তার শাস্তির কথা বলা হয়েছে। 412 হলো যদি কোনো ব্যক্তি জেনে শুনে ডাকাতির মালামাল তার দখলে রাখে। আর 413 কি? 413 হলো ডাকাতির মালামাল কি ক্রয় বিক্রয় করে না, নাকি? জি স্যার। কি বলা আছে, বলো।
কি আছে বলো? স্যার চারশো এখানে হলো তেরোতে স্যার, বলা আছে অভ্যাসগত ভাবে অপহৃত সম্পত্তির কারবার করা, তাই না? কোনটা কোনটা বলো? 413 না 12 কও? 413 হবে স্যার। 413 কি বলা আছে? যদি কোনো ব্যক্তি যে সম্পত্তি অপহৃত বলিয়া জানে বিশ্বাস করিবার কারণ থাকে, সেটা কি 413? আমি কিন্তু ডাকাতির কথা বলছি, ভালো করে বোঝো। 412 স্যার এটা 412 হবে স্যার। কেমন কথা হলো তাহলে এখন? 412 হওয়ার সুযোগ নাই, এরা ডাকাতের মাল যে দখলে রাখে সেই ক্ষেত্রে 412 হবে। আচ্ছা, আমরা 412টা ভালো করে পড়ি। যদি কোনো ব্যক্তি এমন কোন সম্পত্তি এমন কোন ব্যক্তির হইতে রাখে যে সম্পত্তি অপহৃত বলিয়া সে জানে, এবং উহা অপহৃত বলিয়া তাহার বিশ্বাস করিবার কারণ আছে, সেক্ষেত্রে কোনো ডাকাত দলে আছে, কিংবা এমন কোন সম্পত্তি এমন কোন ব্যক্তির নিকট হইতে সে রাখে যে সম্পত্তি সে অপহৃত বলিয়া জানে, উক্ত অপহৃত সম্পত্তি বিশ্বাস করিবার কারণ আছে, ডাকাত দলে আছে বা ছিল বলিয়া জানে। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? একজন ব্যক্তি মালামাল বিক্রয় করার জন্য, অর্থাৎ ডাকাতির মালামাল বিক্রয় করার জন্য একজনের কাছ থেকে সে নিয়ে রাখে, সেটা কি 413 হবে না 412 হবে? 413 হবে স্যার। 413 হবে স্যার। কেমনে 413 413? স্যার। আচ্ছা, 413-তে কোথাও ডাকাতির কথা বলা আছে? ডাকাতির কথা নাই স্যার, চোরাই মাল কেনা বেচার শাস্তি দিয়েছে এটা। তাহলে চুরির চোরাই মাল কেউ যদি কেনা বেচা করে তার শাস্তি কত? 413। 413। তো চোরাই মাল আর ডাকাতির মাল কি এক হলো? না স্যার। না স্যার। তাহলে আবার দেখো, ডাকাতির মাধ্যমে অপহৃত সম্পত্তি অসাধুভাবে গ্রহণ, তাহলে সে বিক্রয় করার উদ্দেশ্যে আর একজনের কাছ থেকে সে নিয়ে রেখেছে, তাহলে সেটা কি 412 হবে না 13 হবে? কোনটা হবে? 412 হবে। দেখো, 412। প্রকৃত ডাকাত ছাড়া এই ধারায় অন্য ব্যক্তির কথা বলা হয়েছে। এই ধারা অন্য ব্যক্তি গ্রহণের কথা বলে এমন কোন ব্যক্তির সঙ্গে কথা বলে যে নিজে ডাকাত নহে। কোন ব্যক্তিকে পেনাল কোডের 395, 397 দণ্ডাজ্ঞা প্রদান করা হলে তাহাকে 412 ধারায় দণ্ডাজ্ঞা প্রদান করা যায় না। চুরি, গৃহে চুরি ইত্যাদি অপরাধ কাজে গঠন করিবার জন্য 412 ধারা যুক্ত করা যায় না, ভালো কথা। কিন্তু ডাকাত ছাড়া বলছে, ডাকাত ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি ডাকাতির মালামাল গ্রহণ করে এবং নিজের দখলে রাখিয়া দেয়, তাহলে সে এই ধারা অনুযায়ী উত্তরটা 412। বিষয়টা ক্লিয়ার? কি বুঝছো কিনা? না স্যার, বুঝলাম না স্যার। আমার প্রশ্নে বলা আছে যে একজন ব্যক্তি ডাকাতির মালামাল বিক্রয় করিবার লক্ষ্যে আরেকজনের কাছ থেকে ক্রয় করেন, তাহলে যদি কোনো ব্যক্তি জেনে শুনে ডাকাতির মালামাল তার দখলে রাখেন, তার শাস্তিটা কত ধারা? 412 স্যার। 112। 412, 312 না। আর যদি চোরাই মাল তার দখলে রাখেন তাহলে কত? 111। 411 স্যার। 411। চোরাই মাল যদি কেনা বেচা করেন তাহলে কত ধারা? 400 413 স্যার। 413। আচ্ছা, 413 থেকে ডাকাতির কথা কোথাও বলা আছে? না স্যার, ডাকাতের কথা বলো না স্যার। কিন্তু চোরাই মাল 412, কেনা বোঝে না। কিন্তু 412-তে ডাকাতির কথা বলা আছে, এই তো নাকি? কি সাইফুল? জি স্যার। 412 তে ডাকাতের কথা বলা কিন্তু আছে, উল্লেখ করা আছে। 412 কেনা বেচার কথা বলেন। কেন? মানে বলাই তো আছে কেনা বেচা কি, আমাদের প্রশ্নটা হলো কেনা বেচা যেটাই করো। 413 তো আলাদা। এখানে কি বলা আছে? যদি কোনো ব্যক্তি ডাকাতির মালামাল জানা সত্ত্বেও অসাধুভাবে তাহা গ্রহণ করে। বিষয়টা ক্লিয়ার? দেখো, 412-তে লেখা আছে। সঠিক উত্তর 412। তোমরা সারাদিন পড়তে থাকো। যাই হোক, ক নামক ব্যক্তি খকে হত্যা করার জন্য গকে প্ররোচিত করে, অর্থাৎ ক নামক ব্যক্তি খকে
হত্যা করার জন্য গকে প্ররোচিত করেন, কিন্তু গ খকে হত্যা করতে অস্বীকার করেন, এক্ষেত্রে কয়ের অপরাধ কি? অর্থাৎ 115 একজন, ধারা স্যার। আচ্ছা, এখানে কত ধারা হবে সাইফুল? স্যার 115। আচ্ছা, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিভাবে উত্তর লিখবো? আমরা কি 108 ধারা দেবো নাকি আবার না স্যার। 115 ধারা দেবো? তাহলে আমরা কি লিখবো? 115 ধারার কথাতে কি বলা আছে? মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি কোনো ব্যক্তি সহায়তা বা প্ররোচনা দেয়, হ্যাঁ। উক্ত প্ররোচনা বা সহায়তার ফলে উক্ত ব্যক্তি যদি কাজটি করতে অস্বীকার করে, হুম। তাহলে যে তাহলে সে প্ররোচনা কত ধারায়? 115 ধারায় অপরাধ করবে। অর্থাৎ 115 ধারার বক্তব্যটা কি? 115 ধারার মূল বক্তব্যটা কি? যে কারাদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, এটা নাকি? জি স্যার। জি স্যার, মৃত্যুদণ্ড দেওয়া সংগঠনের চেষ্টা করে। কিন্তু কেউ যদি 108 দেয় সংগঠন তাহলে কি চেষ্টা ঠিক করে হবে? যদি অপরাধ সংগঠিত না আস্তে, হয় তাহলে এই দ্বারা স্যার। 108 এটা, তো সংজ্ঞা স্যার, এটা উদাহরণ দেওয়া হয়েছে স্যার, ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, যদি কখনো 115 প্রশ্ন শাস্তি আসে, স্যার এটা। আস্তে, যদি কখনো প্রশ্ন আসে, সংজ্ঞা লিখুন প্ররোচনা বা সহায়তা, প্ররোচনা বা সহায়তা, তাহলে কত ধারা দেবো আমরা প্যানাল কোডে? 107 ধারা স্যার। স্যার, আর যদি প্রশ্ন আসে কে প্ররোচনা দাতা 108 ধারা তাহলে স্যার। বা প্ররোচনা দাতা বলতে কি বুঝেন, তাহলে কোন ধারা দেবো? 108 ধারা 108। স্যার। 108। 108 দ্বারা স্যার। আচ্ছা, good। 108 যে অপরাধের জন্য যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে, এই প্ররোচনাকারীর প্ররোচনায় যদি কাজটি সংগঠিত হয়, তাহলে প্ররোচনাদাতার শাস্তির কথা বলা আছে কত ধারায়? 109 স্যার। 109। 109। আচ্ছা, ভালো কথা। যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে, এই অপরাধটি সংগঠিত হওয়ার সময় যদি প্ররোচনাদাতা ঘটনাস্থলে উপস্থিত থাকেন, তাহলে কত ধারায়? 114 স্যার। 114 স্যার। 114। যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে, সে অপরাধটি সংগঠিত না হয়ে যদি অন্য কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে প্ররোচনাদাতার 111। 111 111। যাক, বুঝলাম, কিছু মনে আছে। কোন ধরনের অপরাধের ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও অপরাধ না? কোন ধরনের অপরাধের ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও অপরাধ না? ভালো করে বোঝো, কোন ধরনের অপরাধে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও তাহা অপরাধ না? এটা কত ধারা? সিআরপিসি 46 ধারা স্যার। 3 নম্বর ধারা। আর কিছু আছে? ভালো আর করে লিখবো না বোঝো, স্যার। ভালো করে বোঝো, কোন ধরনের অপরাধের ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও অপরাধ না? স্যার এখানে 46-এ 3 আসবে, পেনাল করে 100, 103 ধারা। 103 ধারা। আর কোন ধারা আসবে? আমির হোসেন। আচ্ছা, একটা প্রশ্ন আমরা বলে দিই, আমাদের মাঝে যেটা বারবার ভুল হয়, এখানে যেহেতু বলছে কোন ধরনের অপরাধে, আমরা লিখবো যে প্যানাল কোডের, আমরা লিখবো যে যে সকল অপরাধের ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হবে না, তাহা নিম্নরূপ। আমরা 1 দিলাম, 1-এর মধ্যে দিয়ে কি শুরু করলাম? 46-3 দিয়ে শুরু করতে পারি। আমরা লিখবো যে সিআরপিসির 46-3 ধারায় উল্লেখ করা আছে, গ্রেপ্তারি পরোয়ানা বলে যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছে, তিনি যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে তার পলায়ন রোধ কল্পে কোনো কারণে যদি তার মৃত্যু ঘটে, সেক্ষেত্রে বিষয়টি আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না। এরপরে যদি আমরা বলি 103 ধারা বা 100 ধারা, এই দুটো। তো আমরা এখন কথা হলো কোন ধরনের অপরাধের ক্ষেত্রে আসলে একজন আসামি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত,
তো এটাও তো তার একটা অপরাধ, অপরাধ না? জি স্যার। আচ্ছা, আর 100 ধারার মধ্যে অপরাধের কথা, কয়টা অপরাধের কথা বলা হয়েছে? 6টি। আর হয়তো 103-এ? চারটি। 4টি। চারটি। আচ্ছা, আবার বলছি, যদি এরকম প্রশ্ন আসে, খুন অপরাধ নয়, খুন অপরাধ নয়, এ ধরনের 10টি উদাহরণ দিন। ভালো করে বোঝো, খুন অপরাধ নয়, এখানে কি বললো? যে একজন কোন ধরনের অপরাধে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনি অপরাধ হিসেবে গণ্য হবে না। আর এখন প্রশ্ন হলো, খুন অপরাধ নয়, খুন, কোন খুন খুন নয়? প্রশ্ন আসলো যে কোন খুন খুন নয়, কোন খুন খুন নয়, এ ধরনের 10টি উদাহরণ দিন। ভালো করে বুঝতে পারছো আমার কথাটা? কোন খুন খুন নয়, এ ধরনের 10টি উদাহরণ দিন। এখন এই প্রশ্নটা কে কি লিখবে এটা আমাদের দরকার নাই, অনেকেই 76 থেকে শুরু করে 14 গোষ্ঠীর ধারা দেবে, এটা আমাদের প্রয়োজন নাই। জেনে রাখবা, ওই 81 ধারা, 82 ধারা, কিংবা ওই 92 ধারা, কিংবা ওই 80 ধারা, এগুলো সব ভুল। প্রশ্নটা কি? কোন খুন খুন নয়, এ ধরনের 10টি উদাহরণ দিন। তাহলে আমরা লিখব যে যে সকল খুন খুন নয় তার উদাহরণ নিম্নে আলোচনা করা হলো। একে আমরা আসব পেনাল কোডের 6টি। কারণ দেখো, একটা কথা বলতেছি, 80 ধারা কি? আমার হাতল ছুইটে গিয়া একটা লোকের লাগলো, এ তো দুর্ঘটনা। ট্রেনে যাত্রী বাঁচাতে গিয়ে দুজন লোককে মেরে ফেললো, অনেক যাত্রী বাঁচাতে গিয়ে, এটা তো দুর্ঘটনা। কিন্তু এখানে আমাকে যে ব্যক্তি আক্রমণ করেছে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সরাসরি তাকে মেরে ফেলতে পারবো। তা সরাসরি যদি কাউকে মারা হয়, এটা কি অপরাধ, খুন না অপরাধজনক নরহত্যা? কোনটা? ক্লাসে ঢোকেন, ক্লাসে ঢোকেন, সরাসরি মারলে তো খুন। ক্লাসে ঢোকেন। কি আমার কথা বুঝতে পারছো? সরাসরি যদি একজন ব্যক্তিকে মেরে ফেলা হয়, এটা কি, খুন না? এটা খুন। জি জি স্যার। স্যার, খুন। কিন্তু এটা যদি দেহ রক্ষার প্রয়োজনে করা হয়, তাহলে সেটা কিন্তু খুন হিসেবে গণ্য হইবে না, সেটা কি হবে? অপরাধজনক নরহত্যা। এটা জানো তো? এই খুনের যে ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমের দ্বিতীয় ব্যতিক্রমে কিন্তু এটা উল্লেখ করা আছে, তোমরা জানো কি? কি এগুলো পড়ো নাই বেল্লাল? জি স্যার। তোমরা তো আমার পড়া দেখো নাই, ছাত্র নাই তো এখন আদর করে রাখে যাতে 2-4টা টাকা পাই, কেউ দেও না তো সেটা আলাদা বিষয়। ওই উত্তর না দিলে সাথে সাথে রিমুভ করে দিতাম আগে, কারণ তোমাকে অ্যালার্ট থাকতে হবে, তোমাকে এই পড়াশোনার প্রতি নজর রাখতে হবে, নজর না রাখলে হবে না। তো আমি তোমার প্রশ্ন যেটা দিলাম যে কোন খুন খুন নয়, এখন তুমি যদি এটাকে ভালো করে না বুঝতে পারো, তাহলে বলবা যে আমি এটা বুঝি নাই। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। এখানে, এইখানে কেউ যদি দেয়, এখানে কেউ যদি অন্যান্য ধারাগুলো দেয়, তাহলে কি তার উত্তরটা সঠিক হবে? কি? না স্যার। হ্যাঁ, না স্যার। স্যার। তার উত্তরটা সঠিক হবে না, এই তো নাকি? স্যার, হ্যাঁ বলো। আমরা কোন কোন খুন নয় স্যার উদাহরণ নিম্নরূপ। আমরা যে 10টি উদাহরণ দিলাম, যেমন কি পেনাল কোডের 100 ধারা 6টি, 103 আছে 4টি, টোটাল 10টি। এখানে কি আমরা এক লাস্টে কি ধারা কোড করতে হবে যে স্যার 100 আর 103? তুমি তো ভুল বললা, তোমাকে লিখতে হবে যে প্যানাল কোডে, তোমাকে প্রথমে উত্তরটা লিখতে হবে, যে সকল খুন খুন নয় তার নিম্নে আলোচনা করা হলো। এরপরে লিখলে প্যানাল কোডের 100 ধারায় 6টি উদাহরণের কথা উল্লেখ করা আছে। অর্থাৎ এভাবে যদি কাউকে খুন, এই এই কারণে যদি কাউকে খুন করা হয়, এ ধরনের কাজটি আইন অনুযায়ী খুন হিসেবে গণ্য হইবে না। বিষয়টা ক্লিয়ার? এরপরে লেখলা 2 নম্বরে 103 ধারা, যে 103 ধারায়, প্যানাল কোডের 103 ধারায় উল্লেখ করা আছে এই নিম্ন বর্ণিত
চারটি উদাহরণের ক্ষেত্রে সম্পত্তি রক্ষার প্রয়োজনে যদি কাউকে হত্যা করা হয় বা খুন করা হয়, সেটি খুন হিসেবে গণ্য হইবে না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কিন্তু কেউ যদি এখানে অন্যান্য ধারাগুলো দেয়, এটা সঠিক হবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি একটা স্যার। প্রশ্ন হলো একটা প্রশ্ন হলো এরকম যে পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে? পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন? তাহলে মনে করতে হবে পিআরবি 153 প্রশ্ন, ওখানে কিন্তু মারার কথা বলে নাই। এইগুলা ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন: দেহ রক্ষার প্রয়োজনে, সম্পত্তি রক্ষার প্রয়োজনে, আসামির পলায়ন রোধকল্পে, এবং বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে। ওখানে কিন্তু মৃত্যুর কথা প্রশ্নে কিন্তু বলা হয়নি। আচ্ছা, আরেকটা এখন প্রশ্ন হলো যে পুলিশ কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না? কখন একজন ব্যক্তির মৃত্যু? এখানে কিন্তু 27-28 আসবে না। বিষয়টা ক্লিয়ার? আমার কথা কি বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। কেন আসবে না সিআরপিসির 127-28? কারণ 127-28 আসলে 100-এর মধ্যে বলা আছে দেহ রক্ষার কথা, 128 127-ও বলা আছে কি সম্পত্তির কথা। কি সম্পত্তি? বেআইনি সমাবেশের সম্পত্তি যদি কেউ ক্ষতি সাধন করে, পরিস্থিতি যদি এমন হয়, তো সেটা তো 103-এ বলা আছে, আছে না? সম্পত্তির ক্ষতি সাধন, অগ্নিসংযোগ করা, আছে কিনা? জি স্যার। আচ্ছা, 100 সিআরপিসির 127 এবং 128, সেখানে বলা হয়েছে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। যাক, সেটা না। তাহলে আমরা কি প্রশ্ন বুঝতে পারছি? একটা প্রশ্ন হলো খুন অপরাধ নহে, এ ধরনের 10টি উদাহরণ দিন। তাহলে মনে করতে হবে প্যানেল কোডের 100 এবং 103 ধারা। 103। বুঝতে পারছো? আর যদি প্রশ্ন আসে যে কখন একজন পুলিশ অফিসার একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না, তাহলে মনে করতে হবে সিআরপিসি 100 আর 103। 46-3, স্টপ, সিআরপিসি 46-3, প্যানেল কোডের 100 এবং 103 ধারা। বিষয়টা ক্লিয়ার কি? জি স্যার। অনেক ছাগল মার্কা মাস্টার আছে, এগুলো ছাগল মাস্টার ছাড়া ভালো মাস্টার হবে না। অনেক ছাগল মার্কা মাস্টার আছে, তারা আবার 106 দিবে, কিন্তু 106 পড়ে দেখে নাই। 106 কিন্তু বলা আছে যে গুরুতর আঘাত বা মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে। তার মানে ওটা 100 ধারার মধ্যেই অলরেডি বলে দেওয়া আছে। বিষয়টা ক্লিয়ার? জি ওইটা স্যার। খুন নয় তো, ওইটা কিন্তু খুন নয়। আমি আমার নিজের জীবন বাঁচাতে যাকে হত্যা করার জন্য গুলি করেছি, অন্য জায়গায় গিয়ে গুলি লাগছে, এটা কখনোই হত্যাকাণ্ডের অন্যরকম। মধ্যে পড়ে না। কিন্তু 103, 100 ধারা সরাসরি খুনের মধ্যে পড়ে। যদি সেটা দেহ রক্ষার প্রয়োজন না হয়, তাহলে ধরে নিতে হবে এটা কি খুন। আমার কথা বুঝতে স্যার, পারছো কি? স্যার যদি প্রশ্ন আগ্নেয়াস্ত্রের ব্যবহারের পদ্ধতি আলোচনা করেন তখন সেক্ষেত্রে স্যার। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পদ্ধতি আলোচনা করুন। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে পিআরবি 155 বিধিতে। ক্লিয়ার? আর ক্লিয়ার স্যার। 154 হলো আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে, 156 হলো আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে। বিষয়টা বোঝা গেছে? আর বুঝতে পারি স্যার। কারো কোনো দ্বিমত আছে এখানে? আচ্ছা, নাই স্যার। ক নামক চোর রাত্রিকালে ক্ষয়ের বাড়িতে চুরি করতে প্রবেশ করে, গৃহকর্তাকে অস্ত্রের ভয় দেখে মালামাল নেওয়ার সময় পুলিশের গাড়ি দেখে মালামাল না নিয়ে সে পালিয়ে যায়। অর্থাৎ একজন চোর রাত্রিকালে একজনের বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে। তার মানে কি, তোমাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য প্রশ্নটা দেয়া হচ্ছে তোমায়, তুমি যাতে অন্যদিকে লিখতে চলে যাও। কি বললো? একজন চোর রাত্রিকালে একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে। তো বাড়িতে চুরি করতে প্রবেশ করার পর গৃহকর্তা যখন জেগে উঠেছে, তখন গৃহকর্তাকে অস্ত্রের ভয় দেখিয়ে মালামালগুলো নিতেছিল। হঠাৎ করে পুলিশের গাড়ির শব্দ শোনায় এই চোর বেটা মালামাল ফেলে পালিয়ে গেছে। এখন চোরের অপরাধটা কি? রাফেল, চোরের অপরাধ কত দাঁড়ায়?
394 হবে স্যার এটা। রাশেদ, রাশেদ কি আমাকে শুনতে পাচ্ছ? রাশেদ, ক্লাস যদি না করো আসার প্রয়োজন নাই। আমি আবার বলি, যদি ক্লাস করার ইচ্ছা না থাকে তাহলে ক্লাসে আমার মনে হয় না আসাটাই উত্তম। আর ক্লাসে মনোযোগ যদি না দিতে পারো, ক্লাসে এসে লাভ নাই। আমি কি প্রশ্ন বলছি রাশেদ, বলো। অভিযানে আছে স্যার, অভিযানে। তো অভিযানে থাকলে তুমি সরাসরি বলে দেবা যে আমি অভিযানে আছি। কত ধারা হবে এটা, নাজমুল, সিআইডি? 394 হবে স্যার পেনাল কোডে। হাফিজ, কত ধারা হবে? স্যার একজন চোর একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে। তো হঠাৎ করে গৃহকর্তা জেগে উঠলে এই চোর কি করলেন, অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করেছে, করে মালামালগুলো নিতেছিল। হঠাৎ করে পুলিশের গাড়ির শব্দ শুনে মালামাল ফেলে পালিয়ে গেছে। তো চোরের শাস্তি কত ধারায়, সাইফুল, রংপুর? স্যার প্যারাগল 393। সঠিক উত্তর, পেনাল কোডের 393 ধারা। এখানে 94 আসার সুযোগ নাই, কারণ চোর গৃহকর্তাকে বাধে নাই, বা তাকে আঘাত করে নাই, আঘাত বা করতে। তাকে মারধরও করে নাই। বিষয়টা ক্লিয়ার? প্রশ্নে কিন্তু এটা বলা নাই। আর চোরের কথা এই জন্য বলা হয়েছে, তুমি যাতে চোরের দিকে চলে যাও। এখানে যদি প্রশ্ন আসে, ক নামক চোর রাত্রিকালে সঙ্গোপনে অমুকের বাড়িতে প্রবেশ করে, সঙ্গোপনে, তার মানে তুমি যাতে ওই সঙ্গোপনের ধারাটাও দিয়ে দাও। আমার কথা বোঝা গেছে নাজবুল? বুঝতে হবে স্যার। তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, যেমন আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যে পাঁচজন চোর রাত্রিকালে কয়ের বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে, এবং ক মালামাল নেওয়ার শব্দ শুনে জেগে উঠলে চোরেরা ককে হত্যা করে, মালামাল না নিয়ে পালিয়ে যায়। এখন কত ধারায় অপরাধ করলো? কেউ লেখছে 457, 394, কেউ লেখছে 93 যে স্যার। এখানে 302, কেউ লেখছে 392, 302। তাদের একটা ধারণা যে যেহেতু চোরের কথা বলা হয়েছে, চুরির ধারা তো এখানে আগে আসবে। কেউ লেখছে 396/34। তার মানে কি আমরা জানি না তাই। কি প্রশ্ন হলো, তুমি যাতে অন্যদিকে চলে যাও সেজন্য প্রশ্নটা দেয়া হয়েছে কি, যে পাঁচজন চোর কি করলেন, একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে। তো চুরি করতে প্রবেশ করে চোরেরা যে কাজটা করলো, গৃহকর্তাকে খুন করে ফেললো। তাহলে কি হলো এটা, চুরি কখন ডাকাতিতে পরিণত হয়? ক চুরি কখন ডাকাতিতে পরিণত হবে, হাফেজ? স্যার চুরি কখন ডাকাতিতে পরিণত হয়? নাই উত্তর। হান্নান, চুরি কখন ডাকাতিতে স্যার পরিণত হয়? স্যার চুরি কখন ডাকাতিতে পরিণত হয়? স্যার 5 জন ব্যক্তি চুরি করতে প্রবেশ করলো স্যার। তো তাদের চুরি করার কথা তো সময় এটা তো তোমার সাজানো গোছানো হলো না। চুরি করার ক্ষেত্রে অপরাধীর সংখ্যা যদি 5 বা ততোধিক হয়। তোমার কথা হয়নি, আমার প্রশ্নে তো 5 জনের কথাই বলা আছে। এখানে আমি তো বলেই দিলাম 5 জন চোর। তোমার উত্তরটা এরকম হবে যে পেনাল কোডের 395 ধারায় যে বিষয়টি উল্লেখ আছে, 5 বা ততোধিক ব্যক্তি চুরি করাকালে তাৎক্ষণিকভাবে গুরুতর আঘাত বা মৃত্যুর ভয় দেখিয়ে বা বল প্রয়োগ করলে, কারণ কি পেনাল কোডের 390 ধারায় কি বলা আছে, দস্যুতা। আর দস্যুতা কখন ডাকাতি পরিণত হয়, একই জিনিস, সংখ্যাটা বেশি। তো আমরা যদি বলতাম যে দস্যুতা কখন ডাকাতিতে পরিণত হয়, সবাই তোমরা বলতে পারতাম। কিন্তু আমরা কি বললাম, চুরি কখন ডাকাতিতে পরিণত হয়।
তখন এইটা দেওয়ার উদ্দেশ্য যাতে তোমার এই মাথাটা অন্যদিকে দৌড়ায়, তুমি যাতে এই প্রশ্নটার ভুল উত্তর দাও। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো 5 জন চোর কিংবা 20 জন চোর, এই 20 জন চোর রাত্রিকালে একটা বাড়িতে চুরি করতে প্রবেশ করছে, করার পর মালামাল নিচ্ছিল। হঠাৎ করে গৃহকর্তা জেগে উঠায়, চোরেরা কি করলো, মালামাল নেওয়ার জন্য গৃহকর্তাকে আঘাত করলো। তখন কিন্তু এই চুরিটা আর চুরি থাকে না, যেহেতু সংখ্যাটা 5-এর অধিক বলা হয়েছে, তখন মনে করতে হবে ডাকাতি। আর ডাকাতি করতে দেখাচ্ছি গিয়ে স্যার। যদি কাউকে হত্যা করা হয়, সেটি খুন সহ ডাকাতি। বিষয়টা ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। কে নাজমুল, কিছু বলবা নাকি? নাজমুল, স্যার, কিছু বলবা? না স্যার, বলো না স্যার। স্যার, হ্যাঁ বলো। মানে স্যার এই যে 20 জন চোর শুধু আঘাত করে মালামাল নিয়ে পালিয়ে যায়, তাহলে তাও ডাকাতি, 395। তাও ডাকাতি তাহলে 395, 395। 397। তোমরা তো পড়ছো সারা জীবন চুরি দস্যুতায় পরিণত হয়, দস্যুতা ডাকাতিতে পরিণত হয়। আমার কথা হলো কোনটা জানো, যে একটা চুরি কি সরাসরি ডাকাতিতে পরিণত হতে পারে? হ্যাঁ, ডাকাতিতে পরিণত হতে পারে। কারণ এই চোরের সংখ্যা যদি 5 বা ততোধিক থাকে, সেক্ষেত্রে অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি চুরি করা কালে তাৎক্ষণিকভাবে গুরুতর আঘাতের ভয় দেখান, মৃত্যুর ভয় দেখান, কিংবা আক্রমণ করেন, কিংবা বল প্রয়োগ করেন, তার মানে দস্যুতার কথা বলা আছে না? জি তাহলে স্যার, আমরা কি দস্যুতা লিখবো? স্যার। 5 বা ততোধিক ব্যক্তি যদি দস্যুতা সংগঠিত করেন, সেক্ষেত্রে এটি দস্যুতা হিসেবে গণ্য হইবে না, এটি ডাকাতি হিসেবে গণ্য হইবে। বিষয়টা ক্লিয়ার? বুঝছো স্যার কিনা? জি স্যার। দলগতর জন্য কি 34 আসবে নাকি স্যার? ওটা তুমি দিয়ে দিও, তোমার যদি মনে চায় তুমি দিয়ে দিও। এখানে পাঁচজন তো, 5 জন বা ততোধিক আছে, তাহলে এখানে 34-এর তো দরকার নাই। আরে বাপুরে, এর সাথে 34 আসবে কেন? কি উল্টা পাল্টা কথা বলো মিয়া! তোমাদেরকে এই জন্য ক্লাস করাইতে হয় বেশি করে। আগে প্যানাল কোডের 391 ধারার উদাহরণ পড়ে দেখো, অত জীবনে পড়ো নাই। ওই স্যারে একটা বই কিনছো, ওই স্যারের বই দিয়ে ভেস্ত যাবা, লাভ হবে না। আগে ভিতরে ঢুকতে হবে। যা গল্পের কিছু নাই। তাহলে আমরা এটা বুঝলাম। এইগুলো তোমরা বুঝো না, তাহলে আর কি বুঝবা? চুরির শর্ত কয়টি? 5টি স্যার। 5টি। আচ্ছা। কখন নিজের সম্পত্তি নিজে নিলেও সেটা চুরি হিসেবে গণ্য হবে? স্যার, যদি আমার একটা জিনিস আরেকজন না, ব্যক্তিকে দেয়, কথাটা তার তোমার অজান্তে যদি এভাবে আমি হবে নেই না। স্যার। তোমার কথাটা এরকম হবে না যে নিজের জিনিসটি, অর্থাৎ যে সম্পত্তিটা আমার, এই সম্পত্তিটি যদি এমন কোনো ব্যক্তির দখলে থাকে এবং সেই ব্যক্তির অনুমতি ছাড়া যদি আমি আমার সেই জিনিসটি নিয়ে আসি, সেটিও চুরি হিসেবে গণ্য হবে। এটা তো ওই কিছু বলার নাই। নিজের জিনিস নিজে আনলেও কখন চুরি হিসেবে গণ্য হবে? ক নামক ব্যক্তি তার একটা ঘড়ি মেরামত করার জন্য কার কাছে দিয়েছে? মেকারের কাছে দিয়েছে। দেখার কাছে। সে গিয়ে দেখলো যে তার ঘড়িটা টেবিলের উপরে আছে। সে কাউকে কিছু না বলে ঘড়িটা নিয়ে আসলেন, সেটা কি চুরি হবে না? চুরি চুরি হবে স্যার। স্যার, চুরি। জি স্যার। আর যদি এখানে কথা বলা থাকে যে জরুরি প্রয়োজনে ঘড়িটি তার খুবই প্রয়োজন, কিন্তু আশেপাশে কাউকে না পেয়ে সে সরল বিশ্বাসে নিয়ে আসে, তাহলে কি চুরি হবে? তাও চুরি হবে স্যার। হ্যাঁ, হবে না স্যার? স্যার এটা চুরি চুরি। হবে না স্যার, এখানে অসৎ উদ্দেশ্য নাই স্যার। ওই তো, ওই জন্য বললাম তো, এরা তো বোঝে না, এই জন্য তো সমস্যা রে। যাক, বাদ দাও। সম্পত্তি রক্ষার অধিকার কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে? যতক্ষণ পর্যন্ত আক্রমণকারীর আক্রমণ উত্তরটা তো তোমার চলিতে এভাবে থাকে। হবে না, এই তুমি উত্তর এগুলো বাদ দাও, তোমাকে তো সংশোধন করার সুযোগ নেই। সম্পত্তি রক্ষার অধিকার কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে সাইফুল? স্যার, পেনাল কোডের 105 ধারা উল্লেখ আছে, হুম। যতক্ষণ সম্পত্তি
আক্রমণকারীর হাতে থাকবে যতক্ষণ সম্পত্তি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা লিখবো যে পেনাল কোডের 105 ধারায় উল্লেখ করা আছে, যতক্ষণ পর্যন্ত সম্পত্তির ক্ষতি সাধনের হুমকি থাকে ততক্ষণ পর্যন্ত সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের অধিকার থাকে, এই তো নাকি? জি স্যার। এগুলা তো শেখানো যায় না, এরা তো উত্তর দিলে মানে কি যে উত্তর দেয় নিজেই বুঝে। আচ্ছা, প্রশ্ন হলো, সেটি হলো যে সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু ঘটানো যায় কি? পেনাল কোডের 103 ধারা উল্লেখ করা আছে, হুম। সম্পত্তি রক্ষার প্রয়োজনে একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়, কিন্তু সম্পত্তি রক্ষার প্রয়োজনে চোরের মৃত্যু ঘটানো যায় উল্লেখ করা নাই। কাজেই পেনাল কোড 103 ধারা অনুযায়ী সম্পত্তি রক্ষার প্রয়োজনে চোরের মৃত্যু ঘটানো আইনে গণ্য নয়। তার মানে 103 ধারায় উল্লেখ করা আছে সম্পত্তি রক্ষার প্রয়োজনে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না, কিন্তু সেখানে সম্পত্তি রক্ষার প্রয়োজনে চোরের মৃত্যু ঘটানো যাবে, এটি পেনাল কোডের 103 ধারায় উল্লেখ করা নাই, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, এটা তাহলে 103 হবে না 104 হবে স্যার? দেখি, হ্যাঁ, 103। 103, 104 হয় কেমনে আবার, কি কথা কওনা করে? 104 আবার কেমনে? এগুলো এখন বুড়া বয়সে পরীক্ষা কালকে, এটা বোঝানোর সুযোগ আছে? 104 এবং 102, 101 এটা কি? যাক, বাদ দাও। খুনের ব্যতিক্রম কয়টা? 4টে ব্যতিক্রম স্যার। ওই পাঁচটি চারটা। পাঁচটি 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 স্যার। খুনের উদাহরণ কয়টা? 4টে উদাহরণ স্যার। চারটে। ভালো কথা। আচ্ছা, ধর্ষণের ব্যতিক্রম কয়টা? আমির হোসেন, আমির হোসেন, স্যার ধর্ষণের ব্যতিক্রম কয়টা? একটি স্যার, পাঁচটি। সরি ফার্স্টটি। একটা স্যার, একটা। ওই যে একটা স্যার, একটা। আওয়ামী উঠতে একটা যায় একটা পড়ে স্যার। নাই তো, একজনে বলতেছে ধর্ষণের ব্যতিক্রম 5টি, একটি ধর্ষণের ব্যতিক্রম একটি, ধর্ষণের ব্যতিক্রম একটি। দাঙ্গা কাকে বলে? দাঙ্গা, সেলিম এটিএসআই, কত ধারা দাঙ্গা? কি সেলিম, উত্তর নেই কেন? এটা কোত্থেকে লেভান্ডিস মার্কা আইছে আল্লাহ জানে, ফোকাস কোম্পানি। হাফিজ, দাঙ্গা কত ধারা? 146 স্যার। হাফিজ, দাঙ্গা কাকে বলে? এগুলো দুর্বল পার্টি, এগুলো বাদ। স্যার নাজমুল, এখানে দাঙ্গা হ্যাঁ, কাকে বলে? পেনাল কোডের 146 পেনাল যেটা কোড বলা 146 আছে যে ধারা উল্লেখ করা আছে, দাঙ্গা বেআইনি বলতে বোঝায় বেআইনি বেআইনি যোগদানকারী সমাবেশের প্রত্যেকটি সদস্যগণ। ব্যক্তি যদি বল বা হিংস্রতা প্রযুক্ত হয় তখন তা দাঙ্গা পরিণত হয়। তার মানে এই আমাদেরকে দাঙ্গা একটা খুব সহজ জিনিস, দাঙ্গা হতে গেলে প্রথমে কি হইতে হয়? বেআইনি সমাবেশ। বেআইনি আর এই বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশের লোকজন যদি হিংস্রতা প্রকাশ করেন কিংবা তা দল। কাউকে আঘাত করেন, তাহলে দাঙ্গায় পরিণত হবে স্যার, দাঙ্গামে পরিণত হবে। আচ্ছা গুড, দাঙ্গা পরিণত। দাঙ্গার জন্য প্রত্যেকটা ব্যক্তি অপরাধী, এটা স্যার 149, এটা দেওয়ার 149 প্রয়োজন স্যার। নেই। 49। ক নামক পুলিশ সদস্য, ক নামক পুলিশ সদস্য দস্যুতা সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে জেনেও কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই, ফলে দস্যুতা সংগঠিত হয়, এক্ষেত্রে কয়ের অপরাধ কি? পেনাল কোড 119 ধারা স্যার। কি আওলাদ হোসেন, একজন পুলিশ সদস্য, সে জানতে পারলেন যে একটা স্থানে ডাকাতি, দুঃখিত, একটা সেকেন্ড, আমরা এখানে যেটা বললাম, এখন যদি প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসে যেটা পরীক্ষায় অলরেডি 2বার আসছে, সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সূচনা
এবং শেষ, তাহলে মনে করতে হবে পেনাল কোডের 105 ধারা, এই তো। আচ্ছা, এখন দেহ রক্ষার অধিকার প্রয়োগের সূচনা এবং শেষ, এটা কত ধারা? 102। প্রশ্নটা তোমাদের যেটা আসছিল যে একজন সাব ইন্সপেক্টরের করণীয় কি। আচ্ছা, ক নামক সাব ইন্সপেক্টর চেকপোস্ট ডিউটি করা কালে একটা প্রাইভেট কার থেকে একজন ব্যক্তি নেমে পিস্তল হাতে নিয়ে সাব ইন্সপেক্টরের দিকে অগ্রসর হচ্ছেন। উক্ত সাব ইন্সপেক্টর আগন্তুক ব্যক্তির নিকট পিস্তল দেখে তাকে গুলি করে এবং সে মারা যায়। কে মারা যায়? সাব ইন্সপেক্টর কিন্তু মরে নাই। এখন এই সাব ইন্সপেক্টর যে কাজটা করছে এটা কি ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছো? আইনসঙ্গত হয়নি স্যার। না স্যার। আস্তে 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 কথাটা বোঝো আগে। একজন সাব ইন্সপেক্টর চেকপোস্ট ডিউটি করতেছেন, তো চেকপোস্ট ডিউটি করার সময় একটা গাড়িকে সিগন্যাল দিলেন, গাড়ির থেকে একজন লোক একটা পিস্তল হাতে করে তার দিকে অগ্রসর হচ্ছেন। এখন এই সাব ইন্সপেক্টর কি করলেন? দেহ রক্ষার প্রয়োজনে ওই ব্যক্তিটার প্রতি গুলি করলেন, কিন্তু সে লোকটা ওখানে মারা গেল। এখন এই সাব ইন্সপেক্টর যে কাজটা করেছেন এটি আইনসঙ্গত কিনা বা তার করণীয় কি ছিল? হান্নান। স্যার, হুম। স্যার সামনের সেটের কাজটা স্যার আইনসঙ্গত হয়নি স্যার। কেন হয় নাই? প্যানেল কোড, স্যার প্যানেল কোডে মান আইনের 100, প্যানেল বলো। কোডের 102 দুই দুই মানে কি 102 কি বলা আছে? সাজাই গোছায় না বলে আঙ্গুল ঢোকে তো লাভ নাই। আর তার দায়িত্ব ছিল স্যার, তাও তার দেহ রক্ষার প্রয়োজনে দেহ রক্ষার অধিকার নো, প্রশ্ন নিতে পারতো স্যার ওই সামনে কথা। কথাটা হয় না, কথা বলা উচিত ছিল যে প্যানেল কোডের 102 প্যানেল ধারা কোডের 102 দ্বারা বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ এবং শেষ, মানে শেষ কখন আছে। শুরু হবে কখন শেষ হবে। আচ্ছা, তাহলে সাব ইন্সপেক্টর কি করতে পারতেন? সে দেহ রক্ষার অধিকার প্রয়োগের প্রস্তুতি নিতে পারতেন, এই তো নাকি? জি স্যার। কিন্তু না জি নিয়ে স্যার। তিনি যে কাজটি করেছেন, এই কাজটা কি দেহ রক্ষার মধ্যে পড়ে? করোনা না স্যার। স্যার। তাহলে যারা এই প্রশ্নের উত্তরে যে তার 100 ধারা, 100 পিআরবি 153 ইত্যাদি লিখতেন, এটা কি সঠিক আছে? এটা পরীক্ষা প্রশ্ন আসছিল না? জি স্যার, আসছিল আসলে স্যার। তার মানে কি? প্রশ্নে কিন্তু বলা নেই, যদি প্রশ্নে উল্লেখ করা থাকতো যে পিস্তল এমন ভাবে তাক করে আসতেছেন, উক্ত সাব ইন্সপেক্টর তাৎক্ষণিকভাবে দেহ রক্ষার অধিকার প্রয়োগ না করলে তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে বা গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সে নিজেকে রক্ষার জন্য তখন গুলি করেছেন, তাহলে কিন্তু এটি 100 ধারা অনুযায়ী কভার করতো, করতো না? জি স্যার। কিন্তু প্রশ্নে কিন্তু বলা নাই, প্রশ্নে বলা হলো সিগন্যাল দিয়েছে, সিগন্যাল থেকে ড্রাইভার একটা পিস্তল নিয়ে তার দিকে আসছে, তাহলে কি এটা হবে? না কি? স্যার। না আচ্ছা, বুঝলাম। স্যার, হ্যাঁ, স্যার একটা প্রশ্ন স্যার। কম। স্যার এই প্রশ্নটা হচ্ছে, কয়েকটি গৃহ হতে চাল চুরি করে নিয়ে যাওয়ার পথে খয়ের 94 নিকট ধারা, তোমার গল্প আমি বুঝছি। একজন চোর একটা বাড়ি থেকে চাউল চুরি করে নিয়ে পালাচ্ছিলেন, জি তো স্যার। হঠাৎ করে জনগণ যখন তাকে ঘিরে ধরে, সে চাউলটা ফেলে দিয়ে একজনকে আঘাত করে পালিয়ে যায়, এই তো নাকি? জি স্যার। 394। এটি 394 ধারার অপরাধ, চোরের। বিষয়টা ক্লিয়ার সামিদুল? জি স্যার, এখানে আবার আমি দেখলাম এটা এবার চুরির ধারা লিখছে এখানে তো স্যার। দেখার কিছু নাই, ওরা ওই রকমই, এদেরকে আমরা বুঝাতে পারবো না, এরা আমাদেরকে বুঝায়। আচ্ছা। কারণ আমরা সঠিকটা লিখবো। প্রশ্নে কি বলা আছে? একজন চোর একটা বাড়ির থেকে চাল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, হঠাৎ করে সে বাধাপ্রাপ্ত হয়ে একজনকে আঘাত করলো, চালটা ফেলে দিয়ে পালিয়ে গেল। তো হ্যাঁ, এটাই। চুরি করতে গিয়ে যদি কাউকে আঘাত করা হয় বা চুরির মালামাল নিয়ে পালানোর সময় যদি কাউকে আঘাত করা হয় বা চুরি করতে গিয়ে যদি কাউকে আহ তাৎক্ষণিকভাবে গুরুতর আঘাত বা মৃত্যুর ভয় দেখানো হয় বা আক্রমণ করা হয় বা বল প্রয়োগ করা হয়,
বা চোদ্দ সম্পত্তি লইয়া যাইবার কালে কাউকে আক্রমণ বা বল প্রয়োগ বা হুমকি প্রদর্শন করা হয়, তখন এটা আর চুরি থাকে না। বিষয়টা ক্লিয়ার? জি এটা স্যার। তখন দোষিত মনে করে। ওই গানের মতো যে নিশীথে আইসো ফুলবনে, তা নিশীথে ফুলবনে চলে গেছে, কেউ দেখে নাই, এটা অপরাধ নাই, কিন্তু দেখে ফেললে অপরাধ আছে। কথাটা হলো এরকম। চুরি জিনিসটা কি? তুমি যাতে অন্যদিকে চলে যাও, এই জন্য তোমাকে আগে বুঝতে হবে চুরি কখন দস্যুতায় পরিণত হয়। এটা তোমাকে আগে ভালো করে পড়তে হবে। বুঝছো সামিদুল? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি আচ্ছা, স্যার। হ্যাঁ। হ্যালো স্যার, আগে যে প্রশ্নটা বললেন স্যার, সাব ইন্সপেক্টর যেটা গুলি করে মেরে ফেলে স্যার, এটা কি স্যার 302 দেওয়া হবে স্যার? আমরা তো তার শাস্তির কথা বলি নাই, আমরা তো কাজটা প্রশ্নে আইনসঙ্গত বলিনি। হবে নাকি? আমরা এখানে বলছি যে সাব ইন্সপেক্টর যে কাজটা করছে এটি আসলে তার দেহ রক্ষার মধ্যে পড়ে কিনা। তোমরা তো শাস্তি লিখে দিচ্ছ। প্রশ্ন আসলো এই যে এইখানেই সমস্যাটা, প্রশ্ন আসলো একজন সাব ইন্সপেক্টরের করণীয় কি। প্রশ্ন আসছে এটা, একজন সাব ইন্সপেক্টরের করণীয় কি, দিয়ে 1 নম্বর প্রশ্ন দিল যে ক নামক সাব ইন্সপেক্টর রাত্রিকালীন টহল ডিউটি করা কালে, রাত্রিকালীন টহল ডিউটি করা কালে একজন ব্যক্তিকে লাইসেন্সবিহীন পিস্তল সহ ধৃত করলেন। এখন তুমি এখানে সঠিক উত্তর না দিয়ে জব্দ তালিকা করব, অফিসারকে জানাবো, ঘেরাও করব, এটা করব সেটা করব, 19-এর ক ধারায় মামলা দেব। প্রশ্নের উপরে তো লেখা আছে সাব ইন্সপেক্টরের করণীয় কি। 19-এর এ কি সাব ইন্সপেক্টরের করণীয়, না তার যে যার কাছে অস্ত্র পাওয়া গেছে তার শাস্তির কথা বলা আছে, কোনটা? স্যার, যার কাছে অস্ত্র পাওয়ার কথা তার তো কথা বলা আমরা আছে। কি তার শাস্তির কথা চেয়েছি? না স্যার। এখানে বিষয়টা হলো এরকমই। এগুলো নিয়ে কথা তো বলার কিছু নাই। যেমন আমি একটা প্রশ্ন দিলাম, এটা পরীক্ষায় আসছিল ইন্সপেক্টরশিপে, তোমাদেরও আসছিল প্রশ্নটা মনে হয়, যে ক নামক নারী, প্রশ্নের উপরে বলা আছে কার কি অপরাধ ব্যাখ্যা দিন। সেখানে বলা আছে ক নামক নারী স্বামীর সাথে অভিমান করে। অভিমান কোনো প্ররোচনার মধ্যে পড়ে না। বিষয়টা বুঝতে পারছো? ঝগড়া করে, ঝগড়া কখনো প্ররোচনার মধ্যে পড়ে না। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে, এটা কখনো প্ররোচনার মধ্যে পড়ে না। যদি প্রশ্নটা অন্যভাবে থাকতো তাহলে প্ররোচনায় পড়তো। প্রশ্ন হলো ক নামক নারী স্বামীর সাথে ঝগড়া করে 1 বছরের বা 2 বছরের শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। নারীটি প্রাণে বেঁচে গেলেও শিশুটি মারা যায়। এখন এই প্রশ্নের আলোকে কেউ দিছে 304-এর ক, 306, আবার কেউ দিছে 309, মানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের মতামত। এখানে নারীটি যে লাফ দিয়েছিলেন পানিতে কি জন্য? আত্মহত্যা করার জন্য। তো সে জি স্যার। আত্মহত্যা করতে গিয়ে, বাবা কথা কম বলো, নারীটি আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেছে। তাহলে পেনাল কোডের 309 ধারায় কি বলা আছে? কেউ যদি আত্মহত্যা করতে গিয়ে প্রাণে বেঁচে যান, তা তার শাস্তির কথা বলা আছে কত? 309 ধারায়। আচ্ছা, নারীটি জানে যে আমি তো মরবো, বাচ্চাটা মারা যাবে, তাহলে সে জেনে শুনে ওই বাচ্চাটাকে নিয়ে পানিতে যখন লাফ দিয়েছে বাচ্চাটার প্রাণে মারার জন্য, যদি বাচ্চাটা মরে যায়, তাহলে এটা কি 304 হবে না খুন হবে? 302। খুন হবে স্যার। তাহলে এই নারীটির শাস্তি হবে কত? সে প্রাণে বেঁচে গেছে 309, তার বাচ্চাটা তার কারণে পানিতে ডুবে মারা গেছে 302। এটা হলো সঠিক উত্তর। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ। তো এখানে যদি এখন অন্যান্যরা উল্টাপাল্টা ধারা দেয়, আমাদের তো কিছুই বলার নেই, আছে? স্যার একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ, বলো। স্যার, ক নামক সন্ত্রাসী গ নামক ব্যবসায়ীকে পিস্তল প্রদর্শন পূর্বক হুম, প্রাণ নাশের হুমকি দিয়া 3 দিনের মধ্যে 1 লক্ষ টাকা চাঁদা পরিশোধের কথা বলিয়া হুম। চলিয়া যাইতে থাকে। ইহাতে গ উত্তেজিত হইয়া দোকানে রক্ষিত মুগুর দ্বারা ক এর মাথায় আঘাত করিলে ক মারা যায়। এখানে ওই সন্ত্রাসী, এখানে এটা সরাসরি এটা 302 হবে। জি স্যার। গাড়ি 360 দিন স্যার। 304। 304 দিছে, 302 দিছে, দুটাই দিছে। এগুলো ফালতু লোক, এগুলো ফালতু লোক। 302 304 কি একসাথে? যে কোনো একটা তো হবে নাকি?
এটা তো রাঘবচন্দ্রের প্রশ্ন স্যার, গাইডের প্রশ্ন স্যার। ওই রাখাল রাখাল চন্দ্রের চন্দ্র কথা শোনো, আমি কথা বলি। আর আমি যদি কথা বলি তাহলে কি তোমরা হয়তো বলবা যে আপনি কি রাখালের চেয়ে বেশি জানেন? হ্যাঁ, আমি তার চেয়ে বেশি জানি। আইনের কথা কখনো দুটো ধারা লেখা যাবে না, উত্তর একটাই লিখতে হবে। কারণ আমি প্রশ্নে কিন্তু বলি নাই যে যদি সে ইচ্ছাকৃত মারে এই ধারা, প্রশ্নেই তো বলা আছে যে আপনি সম্পত্তি রক্ষার অধিকার কতক্ষণ পর্যন্ত প্রয়োগ করতে পারবেন। এখানে তাও নাই, আপনাকে ভয়ভীতি দেখিয়ে গেছে। সে তো চলে যাচ্ছে, প্রশ্নেই বলা আছে। তো একটা লোক যখন চলে যাচ্ছে তখন আপনি তাকে আঘাত করে মেরেছেন, এটা তো খুন হবে। কি আমার কথা বোঝা গেছে? স্যার বুঝতে পারছি স্যার, এখানে আর উত্তেজিত হওয়ার প্রসঙ্গটা ওইভাবে আর আসবে না, ভ্যালুলেস হয়ে যাবে স্যার। আপনার উত্তেজিত কিছু যায় আসে না, উত্তেজিত বলতে কিচ্ছু যায় আসে না। এটা হলো দুজনের সাথে তর্ক হচ্ছে, তর্কাতর্কের এক পর্যায়ে একজন আরেকজনকে আঘাত করেছে, তার ফলে মারা গেছে, সেখানে 304-এ তুমি দিতে পারো। কিন্তু 304, এখানে হ্যাঁ। তাকে হত্যা করার জন্য এক পর্যায়ে উত্তেজিত হলে তো হবেই। 304 ধারায় কোনো মামলা হয়েছে থানায় আজ পর্যন্ত? হয়েছে নাকি? 304 মামলা পাইনি স্যার। শোনো, একটা কথা বলি, এই যারা কোর্টে চাকরি করো, একটা জিনিস জেনে নাও। যারা কোর্টে চাকরি করে জেনে রাখবা, যখন একটা খুনের মামলা হয় থানায়, 302 ধারায় থানায় একটা মামলা রেকর্ড হয়েছে। তো মামলা রেকর্ড হওয়ার পর এটি আসামি গ্রেপ্তার হলো বা আসামি জামিনে থাকলো। এখন দেখা গেল যে এই আসামিটা এই খুনের সাথে জড়িত। এখন আসামি পক্ষের আইনজীবী চেষ্টা করবে 302 ধারায় রায়টা না দিয়ে 304 ধারায় যেন রায়টা দেয়া হয়, তাহলে তার ফাঁসি হবে না, যাবজ্জীবন হবে। উদ্দেশ্য কি? আসামি পক্ষের আইনজীবী প্রমাণ করতে চাবেন যে না, তাকে হত্যা করার কোনো তার ইচ্ছা ছিল না। এই অনিচ্ছা সত্ত্বে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডটি খুনের মধ্যে পড়ে না, এটি অপরাধজনক নরহত্যার মধ্যে পড়ে। বিষয়টা ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। এই কথা বলবেন না। এটা হলো প্যানাল কোডের 304-এর সুবিধা নেওয়ার জন্য করে। যেমন সাক্ষ্য আইনের 105 ধারায় কি বলা আছে যে প্যানাল কোডে সাধারণ ব্যতিক্রম বলছে, সাধারণ ব্যতিক্রমকৃত কাজ বা আহ, অপরাধীর কাজটি যদি সাধারণ ব্যতিক্রমের মধ্যে ফেলতে চায়, তাহলে এটি প্রমাণের দায়িত্ব কার? বলছে যে আসামি অভিযুক্ত তার। তাহলে সাধারণ ব্যতিক্রম কি? একজন পুলিশ সদস্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা বলে একটা আসামিকে গ্রেপ্তার করতে গেছে। গ্রেপ্তার করতে গিয়ে সে কি করলেন? আসামির পলায়ন রোধ কল্পে গুলি করলেন। গুলি করার পর আসামিটা মারা গেল। এখন সিআরপিসি 46-3 বলা আছে ওই পুলিশ অফিসারের কাজটি তখনই অপরাধ হবে না, ওই পরোয়ানাটি যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের পরোয়ানা হয় অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের পরোয়ানা হয়, তাহলে পুলিশের কাজটা আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন তার পরিবার গিয়ে কোর্টে মামলা করেছেন। কোর্টে মামলা করলে তো 304 ধারায় মামলা হবে না, মামলা হবে 302 ধারায়। 304-এর বিষয়টা হলো যদি কিনা আসামি পক্ষ আদালতকে প্রমাণ করতে পারেন যে আমার অদ্যও তাকে হত্যা করার কোনো ইচ্ছা ছিল না। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে 304 আসার কোনো সুযোগ নাই। 304-এর ক আসবে সরাসরি, 304-এর খ আসবে সরাসরি, 302 সরাসরি আসবে। 304 কখনো মামলা তোমরা পাইছো চাকরি জীবনে? থানায় খুঁজে দেখো তো খতিয়ান বইতে। আদালত রায় দিতে পারেন, আদালতের ইচ্ছে যে না, অদ্য তাকে খুন করার ইচ্ছা ছিল না। এই জন্য দেখো না অনেকগুলো হত্যাকাণ্ডে আসামির মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এটা কি জানো? জি স্যার। যাই হোক, আর কারো কিছু বলার আছে? স্যার হ্যাঁ। বেসরকারি ব্যক্তিগত তল্লাশি স্যার। বেসরকারি ব্যক্তি একটা মাত্র ক্ষেত্রে তল্লাশি করতে পারেন, সিআরপিসির 100 সাতক্ষীরা। ধারায়। নো, 100 ধারায় তল্লাশি করতে পারেন।
আর 47-এ যে বেসরকারি ব্যক্তি তল্লাশি করতে পারেন যদি কোনো বেসরকারি ব্যক্তিকে আসামি গ্রেপ্তারের জন্য আদালত পরোয়ানা দিয়ে থাকেন সেক্ষেত্রে। বিষয়টা বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। ওই যে আমরা যে তল্লাশি করে অনেক সময় তো অভিযোগ করেছে আমরা আত্মসাৎ করছি স্যার, এটা কি স্যার শাস্তিটা পুলিশের 7 ধারা হবে না প্যানাল কোড না, 409 ধারা হবে স্যার? এটা 409 ধারা হবে না, 403 ধারা হবে। অর্থাৎ কোন সম্পত্তি পাওয়ার পর এই সম্পত্তি যদি সে লুকিয়ে ফেলে, তার উচিত ছিল সম্পত্তিটা প্রদর্শন করা, জমা দেয়া। বুঝতে পারছো? 409 হলো কোন সম্পত্তির অলরেডি তুমি আগেই জিম্মাদার, জিম্মাদার থাকা অবস্থায় যদি সেখানে, যেমন এটা অর্থের ক্ষেত্রে হয়, ক্যাশিয়ারের ক্ষেত্রে হয়, যায় বাধ্য এটা। আর কারো কিছু বলার আছে? হ্যাঁ হ্যাঁ। স্যার, 5 জন ডাকাত একটা বাড়িতে ডাকাতি করে গেছে, পুলিশের গাড়িতে শব্দ পেয়ে সে পলায়ন করছে, তাহলে স্যার এটা 511 হবে না স্যার? শোনো, ডাকাত 5 জন, যদি প্রশ্ন এরকম আসে 4 জন ব্যক্তি ডাকাতি করার উদ্দেশ্যে কয়ের বাড়িতে প্রবেশ করে হাত পা বেঁধে ফেলে, অর্থাৎ 4 জন ব্যক্তি ডাকাতি করার উদ্দেশ্যে, তা ডাকাতি হতে গেলে 5 জন লোকের সংখ্যা হবে। আর তুমি বলছো 5 জন লোক ডাকাতি করার জন্য একজনের বাড়িতে প্রবেশ করেছে, 5 জন লোক একজনের বাড়িতে ডাকাতি করার জন্য প্রবেশ করেছে, তা গৃহকর্তা জেগে ওঠায় মালামাল না নিয়ে পালিয়ে গেছে। এটা শুধুমাত্র ডাকাতি হবে স্যার, 395 হবে। নো, শুধুমাত্র 457, 380, 511 হবে। কারণ ডাকাত বললে ডাকাতি হবে না। প্রশ্ন যদি বলা থাকতো যে 5 জন লোক ডাকাতি করার উদ্দেশ্যে একজনের বাড়িতে প্রবেশ করে কাউকে হাত পা বাঁধছে কিংবা কাউকে ভয় দেখিয়েছে, প্রশ্নতে কিছুই বলা নেই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এগুলো হলো তোমাদের মেধাটাকে খাটানোর, এই জন্য প্রশ্নগুলো ভালো করে পড়তে হয়। আর এই নতুন কি আসছে ভাই, এই যে ভিভো Y17, কি নাম তোমার? মাহমুদ নাকি? জানি না কি নাম। তো আর কারো কিছু বলার আছে? সেলিম মিয়া, নাজমুল? স্যার আরেকটা কোশ্চেন করবো স্যার, হ্যাঁ, কোশ্চেন তো হ্যাঁ, আছে স্যার। অবশ্যই। হ্যাঁ, বলো। স্যার কয়েকজন স্কুল ছাত্র, ও সরি স্যার এটা না স্যার, পাই গেছি স্যার। খকে হত্যা করিবার অভিপ্রায়ে 7 বছরের কম বয়স্ক শিশু গকে এইরূপ একটি কাজ করিতে পরিচিত করে যাহার দ্বারা ক্ষয়ের মৃত্যু সংঘটিত হয়। গ উক্ত দুষ্কর্মে সহায়তা সহায়তা করার ফলে ক এর অনুপস্থিতিতে কার্যটি সম্পূর্ণ হয় এবং খ এর মৃত্যু ঘটে। এইখানে অনুপস্থিতিতে যদি এটা মৃত্যু ঘটে, এখানে তো তোমার মনে করো অর্থাৎ প্ররোচনার ফলে যদি অপরাধটি সংঘটিত হয়, এটাই তো নাকি? জি স্যার। এখানে 109 এর কথা তো বলাই আছে, 109 ধারা। জি স্যার, 108 দিছে স্যার, 108-এর উদাহরণ খ ব্যাখ্যা 3 লিখে রাখছে বাদ স্যার। দাও এসব, 108-এ কোনো কথা নেই। 108 হলো, 108-এর বিষয়টা হলো কি জানো? 108-এর বক্তব্যটা হলো প্ররোচনা দাতা, তুমি আমি কোন ধরনের কাজ করলে তোমার আমার কাজটি একজন প্ররোচনা দাতা হিসেবে গণ্য হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। কালকে তোমাদের জন্য পরীক্ষা আছে, কালকে আমি পরীক্ষা নেব। রাত 9টার সময় প্রশ্ন দেয়া হবে, সবাই উত্তর লিখে কেউ যেন ভুলেও হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে না দেয়। ফেসবুকের যে গ্রুপ আছে ওখানে দিবা, আমি অ্যাপ্রুভ করব। যার স্যার যার। হ্যাঁ, ফেসবুকের বলো। গ্রুপটা কি স্যার শিকড় গ্রুপ স্যার? এটা তুমি তো নিজেও অ্যাড আছো, তো শিকড় আর অশিকড় কি তোমার স্যার তো আমি তো অ্যাড নাই স্যার, আমার কাছে কোনো কিছু আসছে না, শুধু আপনার ব্যক্তিগত যে ফেসবুকটা স্যার ওইটা অ্যাড আছে স্যার। কেন? আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি তোমাদেরকে ওখানে, তোমরা সেখানে অ্যাড হয়ে যাবা। তা তোমরা জি যদি স্যার। নিজেরা কিভাবে অ্যাড হয় সেটাও না জানো, আমি তো এত কিছু শেখাবো না। স্যার ওই শিকড়টা কি বাংলায় লেখা আছে না স্যার ইংরেজিতে লেখা আছে? তাহলে আমি ইয়া করি স্যার, চেক দিই স্যার, আমি ইয়া করি স্যার, অ্যাডের জন্য ইয়া করি স্যার। আরে বাবারে, আমি যেটা দিচ্ছি এখন সেটা এখানে দেখে নাও। হ্যাঁ, জি তোমাদের স্যার, গ্রুপে ঠিক আছে। তোমরা অ্যাড হয়ে যাও এখানে। জি স্যার। আর মাসের বেতন টেতন পাইয়া থাকলে টাকা পয়সা দিয়ে দিও, জি সোজা স্যার, বাংলা ইনশাল্লাহ আলাপ। স্যার। তো সবাই ভালো থাকো। আমি যে গ্রুপটা দিলাম গ্রুপের মধ্যে যারা অ্যাড হও নাই তারা ক্লিক করো, আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।